তিনটি অস্ত্র আমাদের হাতে রয়েছে, যা দিয়ে আমরা এই সরকার এবং আমাদের এই ছাত্র জনতা এবং আমাদের দেশবাসী এই সংকট অতিক্রম করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারি। তিনটি অস্ত্র কি? আপনারা ভয় পাবেন না, অস্ত্র শব্দটি শুনে ভয় পাবেন না। আমি এমন তিনটি অস্ত্র, সরকার বুলেটের অস্ত্র ব্যবহার করেছে, আমরা কিন্তু বুলেটের অস্ত্র বিশ্বাস করি না। আমাদের তিনটি অস্ত্র কি? বুলেটবিহীন তিনটি অস্ত্র কি? 1 নম্বর রাজনীতি, 2 কূটনীতি, আর 3 জনাব কামাল মজুমদার সাহেব একটু আগে অনুগ্রহ করে আমার নাম উল্লেখ করেছেন। 3 সেটা হচ্ছে আপনাদের এই মিডিয়া, এই কক্ষবর্তী মিডিয়া, এবং এই মিডিয়াকে আজকে আধুনিক জগতে যে টেকনোলজি আপনাদের যে অস্ত্র দিয়েছে তার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি, আইটি। এটা হচ্ছে 3 নম্বর অস্ত্র। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই 3টি অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে, বুলেটবিহীন অস্ত্র, শান্তির অস্ত্র, শান্তিপূর্ণ প্রক্রিয়া, তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা, যে গণতন্ত্রের জন্য 71 সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম, যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই অগাস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন, সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই, যেটা আমি বলেছি, উইথ ইউনিটি, ইউনিটি শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর। পরীক্ষামূলক উদ্বোধন ফারাক্কাবাদের কিন্তু আজকে দশকের পর দশক ধরে চলে এসেছে, অতিক্রান্ত হয়েছে। সেই পরীক্ষামূলক উদ্বোধন যে নিয়মিত উদ্বোধনেও রূপান্তরিত হয়নি, সেই পরীক্ষামূলক উদ্বোধন কিন্তু আজ পর্যন্ত বন্ধ হয়নি। এটা কিন্তু ইতিহাসের সত্য। এই কথাগুলো কিন্তু আজকের পরিবেশবিদদের এবং যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এবং তার যে ফলাফল সেটা কি রূঢ়ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে এসে পড়তে পারে সেটা আমাদের উপলব্ধি করে সেই অনুযায়ী আমাদের যে কর্মকাণ্ড সেটা পরিচালনা করে। বাংলাদেশে শুধু সেডিমেন্টেশন হচ্ছে না, বাংলাদেশের নদীর পানির নাব্যতা শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের কৃষিকাজ শুধু বিঘ্নিত হচ্ছে না, আমাদের ফসলের উৎপাদন শুধু বিঘ্নিত হচ্ছে না, নদী যে স্যালাইনিটি কার প্রভাবে সেটা বিপর্যয় যদি হয় তাহলে আমাদের এই বাংলাদেশের 1/4 সমুদ্রের পানির নিচে চলে যাবে, এবং পরিবেশগত বিপর্যয় যদি হয় তাহলে মানুষের 1/3 মানুষের জীবিকা সংকটাপন্ন হবে। আমি কথাগুলো তথ্য থেকে বলছি, গল্প থেকে নয়। এটা হয়তো আপনি আগামীকাল দেখতে পাবেন না, কিন্তু আজকে থেকে 2, 3, 4, 5 দশক পরে এই পরিস্থিতি সৃষ্টি হবে, যখন এই পরিস্থিতিকে পেছনে ফেরানোর কোনো সুযোগ নেই। এবং এই সমস্যার সমাধান কিন্তু বাংলাদেশ একা করতে পারবে না। আমাদের সেই লোয়ার রাইপেরিয়ান রাইট প্রতিষ্ঠিত করার জন্যে এটার দায়িত্ব কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্রের উপরেও বর্তায়। আমরা সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চলতে চাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনারা জানেন, সবার সঙ্গে বন্ধুত্ব। এখানে বুঝতে হবে সবাই বলতে আমরা কি বোঝাচ্ছি। সবাই বলতে কি আমরা 2টি রাষ্ট্রের বন্ধুত্ব বোঝাচ্ছি, না 2টি দেশের মানুষের বন্ধুত্ব বোঝাচ্ছি? সেই প্রশ্নটি আজকে করতে হবে, শুধু আমাদেরকে নয়, আমাদের বন্ধু রাষ্ট্রের যে
1.5 বিলিয়ন জনগণ রয়েছে, তাদের কাছে ওই প্রশ্নটি। মানুষের সঙ্গে মানুষের তো আমাদের কোনো সংঘাত নেই। কারো রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক চিন্তা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাতে করে তো আমরা মানুষে মানুষে কোনো সংঘাত সৃষ্টি করতে পারি। কিন্তু কেন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্রের 3টি ক্যাটাগরির শক্তি, একটি হচ্ছে রাজনীতিক, একটি হচ্ছে পলিসি প্ল্যানার, সরকারি আমলা এবং অন্যান্য, এবং তৃতীয় হচ্ছে তাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট। এই 3টি শক্তি কেন তারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে না। মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু অকৃত্রিম বন্ধু। আমরা কিন্তু 71 সালে ভারতের মানুষের অবদান কোনোদিন ভুলে যাই। 30 বছর, আরেক বছর পরে 2026 সালে সেটি শেষ হবে। সেই চুক্তির নবায়ন হবে কি হবে না আমরা জানি না, সেই চুক্তি নতুন করে রিভিউ হবে কি হবে না সেটাও আমরা জানি না। কিন্তু আজকের যে সারা বিশ্বের পরিবেশগত সমস্যা, আপনারা দেখেছেন সর্বশেষ যে কপ যেটা অনুষ্ঠিত হচ্ছে আজারবাইজান, সেই কপে দেখেছেন মানুষের কিভাবে দ্বন্দ্ব, ধনিক রাষ্ট্রের সঙ্গে দরিদ্র দেশগুলোর সঙ্গে যে সংঘাত, সেগুলো স্পষ্ট হয়ে উঠেছে ক্রমশ। তার অর্থ হচ্ছে এই যে পরিবেশগত সমস্যাগুলো দিন দিন আরো কঠিনতর হয়ে উঠছে। সেখানে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের পালন করতে হবে মানুষের কল্যাণে। রাষ্ট্রীয় রাগ বিদ্বেষ সেগুলোর কারণে নয়, মানুষের কল্যাণের কারণে সেই চুক্তি কিভাবে নতুনভাবে লিখিত হবে সেই জন্য আমাদের আন্দোলনে নামতে হবে। এবং যদি জনাব আতিকুর রহমান সালুর উত্তরাধিকারীরা যারা আজকে এই কক্ষে আছেন, তারা যদি সত্যই জাতির এই গুরুত্বপূর্ণ রূপান্তরের মুহূর্তে যদি সত্যিকার শ্রদ্ধা প্রদর্শন করতে চান, তাহলে আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদের কাছে একটি প্রস্তাব করব। সেটা হচ্ছে এই যে আজকে আপনারা দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করুন, সালুর প্রতি সম্মান প্রদর্শন করুন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।